নমস্কার, আমি তরুণ ঘোষ। জাতিসংঘের মঞ্চ থেকে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করজি তিনি পাকিস্তানকে এমন ঠেসেছেন, ঠাসার পরেতে এখন সারা পাকিস্তান এখন তোলপাড় হচ্ছে। পুরো পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি পরিষ্কার বলে দিয়েছেন, সন্ত্রাসবাদ ছাড়ো আর পিওকে ছাড়ো, যদি না ছাড়ো তাহলে পরে ভারত তার মতো ব্যবস্থা নেবে। একদম জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে শেহবাজ শরীফের মুখের ওপরে জয়শঙ্করজি একেবারে পরিষ্কার বলে দিয়েছেন। ফলে সারা পাকিস্তান জুড়ে এখন আলোচনা হচ্ছে কবে, কোন সময়ে, কিভাবে, কোন পদ্ধতিতে ভারত আক্রমণ করবে, এবং আক্রমণ যদি করে তাহলে আমরা কি করে সামলাবো। কারণ আলটিমেটাম দিয়ে দিয়েছে যে খালি করো, আমরা বেশি দেরি করব না। এবার উনি কি বলেছেন জাতিসংঘে, উনি বলেছেন কালকে রাত্রিবেলা, মানে আমাদের সময় রাত্রির, ওখানে হচ্ছে বিকেল টিকেল হবে। এই খবরটা আমাদের এখানে এসে পৌঁছেছে সকালবেলা, আমাদের সকালবেলা 7:29 আমাদের খবরটা এসে পৌঁছেছে। জয়শঙ্কর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণে পাকিস্তানকে পাল্টা আঘাত করেছেন। আচ্ছা, এর আগে একটু বলে নিই, শেহবাজ শরীফ এর আগে বক্তৃতা দিয়েছিল। শেহবাজ শরীফ 18 মিনিট বক্তৃতা দিয়েছে। তার এই 18 মিনিট বক্তৃতার মধ্যে কাশ্মীর প্রসঙ্গ এসছে 18 বার, ইন্ডিয়ার প্রসঙ্গ এসছে 12 বার, 18 আর 12 না 16 বার কাশ্মীর এসছে, 12 বার ইন্ডিয়ার প্রসঙ্গ এসছে। তাহলে ইন্ডিয়া আর কাশ্মীর দুটো মিলিয়ে 28 মিনিটের তার যে ভাষণ, তার মধ্যে তিনি 28 বার খরচ করেছেন এই ইন্ডিয়া আর কাশ্মীর নিয়ে। আর বাংলাদেশ, পাকিস্তান নিয়ে, নিজের দেশ নিয়ে বলেছেন মাত্র 12 বার। তার মানে 28 বার ভারতের প্রসঙ্গ আর 12 বার নিজের দেশের প্রসঙ্গ। জাতিসংঘ এমন একটা মঞ্চ, সেই মঞ্চকে ব্যবহার করা হয় নিজেদের সমস্যা, নিজেদের প্ল্যানিং, ভবিষ্যতে কি করতে চায়, তার কি সাহায্য দরকার, সেটাই হচ্ছে ওই মঞ্চটা ব্যবহার করে সবাই বলতে চায়। কিন্তু পাকিস্তানের সেই পুরনো, তার তো সেই পুরনো রয়েছে, রোগ রয়েছে, তো চুলকানি আছে, তো খুঁজলি, কাশ্মীর খুঁজলি গেল না। কিন্তু এবারে কিন্তু শেহবাজ শরীফ কিন্তু খুব হতাশ হয়েছে। শেষ যে জাতিসংঘের অধিবেশন বসেছিল, সেই শেষ জাতিসংঘের অধিবেশনে কিন্তু তখনও পাকিস্তানের পাশে ছিল তুর্কি আর আজারবাইজান। এবার আজারবাইজান তো পাশ দিয়ে যায়নি। আর টার্কির প্রেসিডেন্ট এরদোগান, তিনি কাশ্মীর নিয়ে মাঝে মাঝে তিনি কথা বলেন, কিন্তু এখন এই যে ভারত, চীন আর এই রাশিয়ার ব্লকে ঢোকার জন্য তিনি আর কাশ্মীর প্রসঙ্গ নিয়ে তো একটা কথাও বলেননি। ফলে খুব মুষড়ে পড়েছিলেন একেবারে শেহবাজ শরীফ। তিনি একাই মঞ্চ ফাটিয়ে দিয়ে ওই 28 বার ভারত আর কাশ্মীর আর 12 বার নিজের দেশের সমস্যার কথা তুলে ধরেছেন। নিজের দেশের সমস্যার কথা কম, আর ভারতকে নিয়ে তার আলোচনা বেশি। এই হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেই দেশের কি হবে। তা জয়শঙ্করজি কি বলছেন, আজ আমরা দেখতে পাচ্ছি যে অসুখ, ব্র্যাকেটে পাকিস্তান নামক যে অসুখ, তার নিজের সমাজকে গ্রাস করেছে। এটা বিশ্বকে দোষারোপ করতে পারে না। এটা শুধুমাত্র কর্ম, নিজের কর্ম যা করেছে সেই কর্মফল পাকিস্তানকে আজকে ভুগতে হচ্ছে। এই বছর ইউএনজি এর থিম কাউকে পিছিয়ে না রাখা উল্লেখ করে মিস্টার জয়শঙ্কর বলেন, অনেক দেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতির কারণে পিছিয়ে যায়, কিন্তু কিছু কিছু বিপর্যয়কর পরিণতির সাথে সচেতনভাবে পছন্দ করে, যেমন তিনি পাকিস্তানের নাম দিয়েছিলেন। পাকিস্তান সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে
র্যাডিক্যালাইজেশন এবং রপ্তানির পরিপ্রেক্ষিতে, মানে র্যাডিক্যালাইজেশন রপ্তানির পরিপ্রেক্ষিতে তার জিডিপির পরিমাণ করতে পারে এমন পরামর্শ দিয়ে তিনি বলেন, মানে ঠুকে দিয়েছে আর কি, যে র্যাডিক্যালাইজেশন তুমি করো তাহলে তোমার জিডিপি বাড়বে আর কি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে অন্যের উপরে যে মন্দ কাজ করতে চেয়েছিল তার নিজের সমাজকে সেই মন্দ কাজ গ্রাস করে ফেলেছে। এটা বিশ্বকে দোষারোপ করতে পারে না, এটি তার কর্ম। এর জন্য সে যদি বিশ্বকে দোষারোপ করে যে আজকে আমাদের এই অবস্থা, তার জন্য দায়ীটা হচ্ছে সে এবং তার কর্ম। তারপর তিনি পাকিস্তানকে বলেছেন সন্ত্রাসবাদ বন্ধ করো এবং পিওকে খালি করো। ভারত বেশি দিন অপেক্ষা করবে না। এই যে আপনারা বলেন না মাঝে মাঝে 10 বছরে মোদিজি করলেনটা কি, 11 বছরে করলেনটা কি, এই 10-11 বছরে এটাই করেছেন যে আজকে জাতিসংঘের মঞ্চে যখন ডিরেক্টলি যখন পাকিস্তানকে আক্রমণ করা হচ্ছে তখন অন্য দেশগুলো কিন্তু সব চুপ। আগে পাকিস্তান যখন বলতো তখন 10-12টা মুসলিম কান্ট্রি পাকিস্তানের সামনে দাঁড়াতো, পাকিস্তানের সঙ্গে দাঁড়াতো। মোদিজির শাসন ক্ষমতার আগে 2013 পর্যন্ত কংগ্রেসের আমলে একের পর এক তো হামলা হয়ে গিয়েছে। সে 26/11 থেকে আরম্ভ করে অক্ষরধাম বলুন, মুম্বাই অ্যাটাক বলুন, আমরা কি বলে বোম্বে ব্লাস্ট, তারপরে আপনার পার্লামেন্ট অ্যাটাক, কিছু তো বাদ যায়নি। কিন্তু আমাদের ইউপিএ বা কংগ্রেস গভর্নমেন্ট যারা ছিলেন, প্রধানমন্ত্রী যারা ছিলেন, তারা কিন্তু একবারও পাকিস্তানকে কখনো বলতে পারেনি যে কাশ্মীর থেকে তোমরা সন্ত্রাসবাদ হাটাও আর কাশ্মীর খালি করো, বলার দম ছিল না। উল্টে পাকিস্তানের লোক এসে কাশ্মীরে গিয়ে দমদমিয়ে পুরো একেবারে প্রেস কনফারেন্স করত, ভারত চুপ করে বসে থাকতো। আর পুরো জাতিসংঘে গিয়ে একেবারে ইসলামিক কান্ট্রিগুলোকে সঙ্গে নিয়ে এই পাকিস্তান তারা পুরো একদম হইচই মাচিয়ে দিত। 2014 পর থেকে আজকে এই 10 বছরে এই অবস্থাটা ভারত তৈরি করেছে যে ভারত আজকে ঘুরে দাঁড়িয়ে বললে পরে কোনো মুসলিম কান্ট্রি, কোনো মুসলিম উম্মা পাকিস্তানের পক্ষে এসে দাঁড়ায় না। পাকিস্তানকে আজকে ভিক্ষের বাটি নিয়ে সারা পৃথিবীতে ঘুরতে হচ্ছে। এটা এই 10 বছরে হয়েছে। ফলে মোদিজি 10 বছরে কি করেছেন, 10 বছরে কি করেছেন, এই প্রশ্নগুলো যারা তোলেন না তাদেরকে আমি বলবো যে 1947 সালের পর থেকে 2013 অবধি এই আপনাদের শাসিত যে সময়টা ছিল সেই সময়টাতে আপনারা কি করেছেন? শুধু ডসিয়ের আদান প্রদান করেছেন তো। 71 সালে যে যুদ্ধ বন্দী যখন বিনিময় হলো তখন আমরা 93,000 সৈনিক ফেরত দিয়ে দিলাম না? আমরা কাশ্মীরের সমস্যার সমাধান করলাম না? আমাদের মানস সরোবরের সমস্যার সমাধান করলাম না? তিব্বতের সমাধান করলাম? আমরা যে আমাদের ভারতবর্ষের যে সৈনিকগুলো পাকিস্তানের কারাগারে বন্দী ছিল সেগুলোকে পর্যন্ত আমরা এক্সচেঞ্জ করিনি। এত বড় ভুল ইন্দিরা গান্ধী করলেন কি করে সেই সময়তে? তাকে সেই জবাব দিন। আপনাদের আমলে এই রাহুল গান্ধী মাঝে মাঝে বলে বেড়ান না এত কিলোমিটার এরিয়া ঘিরে নিয়েছে আমাদের। আপনাদের আমলে, আপনার পরদাদার আমলে ওই সমস্ত জমি ঘিরে ছিল। তাহলে সেই প্রশ্নের উত্তর কে দেবে? আপনার দেওয়া উচিত। উল্টে আপনি প্রশ্ন করছেন। আপনার তো লজ্জা হওয়া উচিত রাহুল গান্ধী, যে আপনার পরদাদা একদম টুপি খুলে দিয়ে দিয়েছিলেন চীনকে। ভারতবর্ষের কাছে তখন আমন্ত্রণ এসেছিল ইউএনএসসিতে যোগদানের জন্য, সিকিউরিটি কাউন্সিলে যোগদানের জন্য। হিন্দি চিনি ভাই ভাই দিয়ে দিয়েছিলেন চীনকে। আজ চীন বসতে গেলে সেখানে আমন্ত্রণ পেলে যখন তার প্রস্তাব ওঠে, চীন প্রথম ভেটোটা দেয়। এত আপনার তখন চীন প্রীতি বেড়ে গেছিল। এই যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, আপনারা দুজনে গিয়ে তো চীনে তো গোপন বৈঠক করেছিলেন। ওখানে কি সময় দলিল দস্তাবেজ আপনারা সই করেছিলেন, তা সেগুলো প্রকাশ্যে আনুন। 10 বছরে মোদী সরকার কি করেছে
আপনারা স্বাধীনতার পর থেকে এই 2013 অব্দি আপনারা কি করেছেন সেই হিসেব আগে দিন, ভারতের জনগণকে দিন, তারপর মুখ খুলবেন আপনারা। আজকে ওই ডিপ স্টেটের কাজের জন্য আপনারা ওই 99টা আসন অব্দি পৌঁছেছেন। এর পরের বছর আর ডিপ স্টেট কাজ করতে পারবে না, তখন ওই 99তেই কিন্তু আবার নেমে যাবেন নিচে, আবার অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আবার বিজেপি আবার উঠে বেরিয়ে আসবে। সেই দিনের জন্য অপেক্ষা করুন। ভারত মোদীজির থেকে আঙুল তুলবেন না, আগে নিজের ঘর দেখুন, নিজের দাদা পরদাদা কি করে গেছে, আপনার নানি কি করে গেছে, সেগুলো আগে দেখুন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।